সাধারণত সাংবাদিকেরা আমাদেরকে প্রশ্ন করে, তো আজকে আমরা একজন সাংবাদিককে প্রশ্ন করতে চাই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আজকের যে ওভারঅল ভোটের যে পরিবেশ, সেটাতে সারাদিন দেখার পরে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই সকাল থেকে আমরা যেটা দেখেছি যে ঢাকার বিভিন্ন এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি যে, এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, ওইখানে যারা প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, এবং আনসার এবং পুলিশ সদস্য যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এক জায়গাতে সেনাবাহিনীর কয়েকজনের সাথেও কথা বলেছি। তো ওভারঅল আমরা যেটা দেখেছি যে ভোটের মধ্যে আসলে ওইভাবে ঢাকার যে কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি, ঢাকা 7, 8, 10, 11, তো এই কেন্দ্রগুলোতে আমি অন্তত দেখেছি মোটামুটি 15-20টা কেন্দ্রের মতো আমি ভিজিট করেছি। আচ্ছা, ওই কেন্দ্রগুলোতে আমি কোনো ধরনের ভোট কারচুপি বা ভোট নিয়ে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু লক্ষ্য করি। তবে ভোটারদের উপস্থিতি কোনো কোনো জায়গাতে খুব কম ছিল। বিশেষত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ভোটারদের উপস্থিতি অনেক কম। এর একটা কারণ হতে পারে যে এখানে যাদের ভোট যাদের এখানে ছিল তারা অনেকে ছুটির সময় বাড়িতে চলে গেছে, তো এখানে তাদের ভোটটা তারা দিতে আসেনি, এটা বলছিলেন এখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তারা বলছিলেন। তো এরকম কোনো কোনো জায়গাতে হয়েছে। আবার লালবাগে দেখলাম যে সেই বিকাল পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। মানে আমরা 4টার সময় পর্যন্ত আমরা দেখেছি পল্টনেও মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। তো ওভারঅল ঢাকার যে ভোটিং চিত্রটা সেটা ওইভাবে কোনো ধরনের অপ্রীতিকর বা অশান্তিপূর্ণ কোনো আবহাওয়া আমরা দেখিনি। ঢাকার বাইরের কিছু কিছু জায়গাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেইটা আসলে সেই পরিসরে কোনো বড় সহিংসতায় রূপ নেয়নি এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি। ভোট পরবর্তী সহিংসতা যদি আটকানো যায় তাহলে এই ভোটটাকে অনেকাংশেই ভালো একটা ভোট আমরা গ্রহণযোগ্য ভোট হিসেবে ধরতে পারি। আমি আপনার সাথে একমত যে আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি সেটাতেও আমার যে অভিজ্ঞতা আপনার সাথে একমত যে এখন পর্যন্ত আসা যাওয়ার পথে বা অন্যান্য কেন্দ্র যেগুলো দেখলাম সেখানে এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে হয়নি। আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের যেই ধরেন ভোটের ইয়েতে যারা ভোট দিতে পারলো না আজকে, আমরা যেটা আপনিও মেনশন করছেন যে আমিও দেখছি যে ভোটারদের উপস্থিতি হয়তো আরো কোনো কোনো জায়গায় আরো বেশি হলে আমরা খুশি হতাম, ভালো লাগতো। সেই জায়গায় এইটা কি নির্বাচন কমিশন কি এই ব্যাপারটা ভাবছে যে এই যে ডিজিটাল বাংলাদেশ, আজকে মোবাইলওয়ালা থেকে শুরু করে যে কারো হাতেই ফোন থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি একটু ম্যাচুরিটি এই জায়গায় অতটুকু দেখাইতে পারছে যে যারা ভোট সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারলো না তাদের জন্য গণভোটটা অন্তত খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখে কোনোভাবে তার এনআইডি, যেহেতু একটা এনআইডি দিয়ে একবারই দেওয়া যায়, ফলে এনআইডি ব্যবহার করে সে ভোট দিতে পারবে কিনা, সেটা নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো কিছু ভাবছে কিনা, বা ভাবলে কেমন হইতো, আপনি প্রত্যাশা করেন কিনা এই ভাবনাটা যে আমরা যেখানেই থাকি যদিও সরাসরি যাওয়াটা যদি মিস করেও থাকি আমাদের এনআইডি হিসেবে যদি আমাদের ভোটটা কাউন্ট হয়নি সেই ভোটটা যে কোনো একটা পক্ষে অন্তত গণভোটের বেলায় যেন সে হ্যাঁ বা না, তার দুইটাই রাইটস আছে, ফলে এটা চাপাই দেওয়া না, এটা নাগরিক হিসেবে তার দায়িত্ব যে আমি নাগরিক হিসেবে আমার এনআইডিটা একটা খালি পাসপোর্ট বা চাকরি বাকরি হিসেবে না, আমার রাষ্ট্রীয় অধিকার হিসেবে, ভোটের অধিকার হিসেবে একটা ভূমিকা পালন করলো, সেটা আমি না বা হ্যাঁ, যেহেতু আমার অপশন আছে। ফলে নির্বাচন কমিশন বর্তমানে এই টেকনোলজির যুগে, ডিজিটাল যুগে এসে এই সিম্পল, আমি মনে করি যে এটা খুবই সহজ একটা পদ্ধতি হইতে পারে, সেটা করবে কিনা বা করতে পারে কিনা, আপনার কি মতামত? আমি শুধু ডিজিটাল পদ্ধতির কথাটা এখানে বলবো না, বিষয়টা হচ্ছে যে পোস্টাল ব্যালটের কথা, যেহেতু প্রবাসীদের ভোটের একটা
ভোটের ব্যবস্থা আছে যেহেতু, ফলে আমি সেটাই বলতে চাচ্ছি যে যেহেতু প্রবাসীদের আছে সেই ক্ষেত্রে যারা মিস হয়ে গেছে। এটা আসলে আমি যেটা মনে করি যে আমি এটা নিয়ে নির্বাচন কমিশনের দু একজনের সাথে কথা বলি, আচ্ছা আচ্ছা, এবং তারাও নীতিগতভাবে এগ্রি করেছেন, কিন্তু তারা বলেছেন যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়ার মতন অবস্থায় তারা নেই, মানে সিদ্ধান্ত গ্রহণের জায়গাতে তারা এই রকম সিদ্ধান্ত নিচ্ছে না। এটা আরো কয়েক মাস আগের কথা। তো ওইখানেও আমার বক্তব্যটা এরকম ছিল, আমার প্রশ্নটাও এরকম ছিল যে পোস্টাল ব্যালট যদি প্রবাসীদের ক্ষেত্রে করা হয় তাহলে এখানে এটা বিভিন্ন দেশেই আছে। আমরা গণতান্ত্রিক এই বুর্জোয়া গণতন্ত্রের জায়গায় আমরা বলি বা উন্নত বিশ্বের গণতন্ত্রের কথা বলি, যেই ধরনের গণতন্ত্রের কথা বলি, যদি আপনি গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটকে দেখতে চান তাহলে সবার অধিকার আছে ভোট দেওয়ার। এখন যেই মানুষটা কেন্দ্রে যেতে পারছে না, যে কোনো কারণেই হোক, সে ছুটিতে অন্য জায়গাতে থাকার কারণেই হোক, সে কাজের জন্য অন্য জায়গাতে থাকার কারণে যেতে পারলো, তার সময়টা বেঁচে গেল, সে যেতে পারেনি, যে কোনো কারণে যেতে পারে, তার ভোট দেওয়ার তো অধিকার আছে। তাহলে তার এই ভোট দেওয়ার অধিকারটা সে কিভাবে এক্সারসাইজ করবে, কিভাবে সে এই ভোটটা দিবে, সেটা এটা আমরা বর্তমান নির্বাচনের ব্যালটের যে বিষয়টা এখানে এসেছিল যে প্রবাসীদের ভোট, তো তাহলে অবশ্যই আমাদের এই জায়গাতে অবশ্যই ঘাটতি রয়ে গেছে যে আমরা নেক্সট ইলেকশন জাতীয় নির্বাচন যখন আসবে আমরা এটাকে ওভারকাম করতে চাইবো। বা এখনো প্রবাসীরা যদি ভোটের ব্যবস্থা থাকতে পারে সেক্ষেত্রে এখনো আমাদের প্রত্যাশাটা থাকবে রাষ্ট্রের পলিসি মেকার যারা, যে আমাদের এনআইডি দিয়ে তো একটা এনআইডি দিয়ে তো একটা ভোটই হবে, ফলে এখানে কারচুপির সম্ভাবনা নাই। কিন্তু গণভোটটা যেহেতু একটা জাতীয় বিনির্মাণের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা শুধু গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটাই, হ্যাঁ দুইটাই, মানে আমি আমার একটা ভোটের জন্য একজন অপ্রয়োজনীয় বা যেই মানুষটাকে আমি মনে করি যে এই মানুষটা আসলে ভোট দেওয়ার অধিকার, মানে ভোটে জেতার আরেকটু মানুষ না, সহজ করে দেয়া, হয়তো আরেকজন প্রার্থী আমার একটা ভোটের জন্য সে ফেল করে গেল, তো সেইখানেও কিন্তু আমার অধিকারের প্রশ্নটা এখানের মধ্যে প্রশ্নবিদ্ধ হয় যে আমি আমার ভোটটা দিতে পারলে হয়তো ওই মানুষটা জয়ী হতো, যে মানুষটা আসলে যোগ্য। তো যোগ্য মানুষকে, যোগ্য প্রার্থীকে জয়ী করার জন্য আমার এই পোস্টাল ব্যালটের অধিকারটা এখানে দেওয়া উচিত ছিল। এই এক্সারসাইজটা যদি আমরা করতে পারতাম তাহলে যেটা হতো যে আমরা আসলে এই ভোটটাকে আরো বেশি, যে ইনক্লুসিভিটির কথা বলা হয়েছে গণভোটের করে, এই ইনক্লুসিভিটিটা আরো বাড়াতে আমরা সক্ষম হতাম। অবশ্যই গণভোট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গণভোটটা জাতীয় নির্বাচনও গুরুত্বপূর্ণ, এবং আমরা এইভাবে মানে ভোটের যেই ওই যে ভোট মোবারক যেহেতু প্রথমবার দিছি, ফলে নানান রকম ভোট বিপ্লব, ভোট মোবারক, নানান শব্দগুলো আসলে চলে আসে, এবং আসলেই তাই হয়েছে যে আমরা একটা বিশাল প্রজন্ম যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছি, ফলে ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ। আমাদের চয়েসটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে। আপনার কাছে প্রশ্ন যে সাধারণত এই প্রতিযোগিতার রাজনীতিতে কিংবা যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই সাধারণত একদল জয়ী হয় আরেক দল পরাজিত হয়। সেই জয়ী এবং বিজয়ী এবং পরাজিত দলের আমরা এর আগের যে বাংলাদেশের যেই জাতীয় সাংস্কৃতিক যেই কালচারে আমরা যেটা দেখছি যে আমাদের জয়ী এবং পরাজিত দলের একটা পাল্টাপাল্টি আক্রমণাত্মক এবং বিদ্বেষমূলক যে মনোভাব থাকে, সেখান থেকে যদি আমরা বের হতে চাই, 24 পরবর্তী জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি ওই মানে আমি মনে করি যে এই যে প্রতিহিংসামূলক যে রাজনীতি এবং একটা সিস্টেমের প্রতি, যেমন আমরা নিজেরাই সাক্ষী যে অলমোস্ট ভোটের টাইম শেষ, আমরা নিজেরাই সাক্ষী যে ঠিক ওই মানে যেরকম বিশৃঙ্খলতা, যেরকম ভয়, হুমকি ধামকির ভেতর একটা প্রজন্মকে রাখা হয়েছে, বলা হয়েছে যে প্রবলেম হবে, আসলে সেরকম কিছুই হয় না। আমরা খুব সুন্দর পরিবেশে এবং মনের তৃপ্তি নিয়ে, মানে সোজা কথা, আমি যাকেই দেই না কেন আমার পছন্দ মতো দিতে পারছি। এই জায়গায় আপনি কি মনে করেন যে আমরা ওই যে সংস্কৃতি এতদিন ধরে রাষ্ট্রের শুরু থেকে এখন পর্যন্ত যে সংস্কৃতিতে আমরা একটা আবদ্ধ হয়ে গেছিলাম, সেটা থেকে এই প্রজন্মের এই ভোটের পরে ওই সংস্কৃতি থেকে আমরা কি বের হতে পারবো? আমরা তো মনে করি যে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে কোনো রাজনৈতিক দলই হোক, তাদের মধ্যে নিশ্চয়ই জনগণের মতো এই তিনটা প্রজন্মই আছে, 50+, 30+, 30 আন্ডার। এই 30 পর্যন্ত, 30-র পরে 50 পর্যন্ত, 50-এর উপর পর্যন্ত তিনটা প্রজন্মই আমি মনে করি সবগুলো রাজনৈতিক দলের মধ্যেই আছে, ফ্যামিলিতেও আছে।
হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলিতেও ছড়ানো ছিটাতে আছে। তো আমরা কি প্রজন্মের, আমরা যেমন 30 থেকে 50-এর মধ্যে, তো আমরা কি সেই প্রজন্মের দায় হিসাবে এই জায়গাটায় আমাদের প্রত্যাশা কি যে তারা রাজনৈতিক দলগুলো একে অপরকে যে আক্রমণাত্মক এবং কাদা ছোড়াছুড়ি রাজনীতি থেকে এবং মানি না, মানে জনগণের সিদ্ধান্ত বা চয়েসকে ডিনাই করে তারা কি জ্বালাও পোড়াও টাইপের দিকে বা নাশকতার দিকে যাবে কিনা, বা গেলে আমাদের আসলে প্রজন্মের দায় হিসাবে, যেহেতু ওই প্রজন্মের জন্য আমাদের নিচে যারা 30-এর প্রজন্ম, তাদের জন্য আমরা ভোটটা দিতে পারছি, ফলে ভোটের ফলাফলকে কেন্দ্র করে যে সহিংসতা তৈরি হবে সেটার জন্য আমাদের প্রজন্মের কোনো দায় আছে কিনা, কি মনে করেন আপনি? এখানে দুইটা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটায় দুইটা পার্ট আছে। একটা পার্ট আছে যে রাজনৈতিক সংস্কৃতি, হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নটা। আরেকটা আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটা প্রশ্ন এখানের মধ্যে যুক্ত এটার সঙ্গে। 1 নম্বর কথাটা আমি আগে উত্তর দিই যে যেই যদি আপনি সহিংসতার কথা বলেন বা রাজনৈতিক বিদ্বেষের কথা বলেন, এক দল আরেক দলের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে কিনা, সেই এবং সেটা লজিক্যাল কিনা, এবং সেটা লজিক্যাল এখানে বিদ্বেষের কোনো লজিক থাকে না। হ্যাঁ, আমি মনে করি যে বিদ্বেষ ভিন্ন জিনিস। আমি প্রতিযোগিতা বা সমালোচনা করতে পারি, বিদ্বেষ বিষয়টা ভিন্ন। হ্যাঁ, তো বিদ্বেষ এখানের মধ্যে থাকাটাই হচ্ছে আমি নেগেটিভলি দেখি। কিন্তু দুই দল, মানে সব দল তো জয়ী হবে না। না, দলকে আমি অপোজ করতে পারি তার সমালোচনা দিয়ে, তার লজিক্যাল ইললজিক্যাল যেভাবেই হোক। আমি যে বিজয়ী পরাজিত দল বলছি আর কি, সব দল তো জয়ী হবে না, জনগণ সবাইকে পছন্দ করবে না। এখানে দুইটা বিষয় আছে, আমি একটু ব্যাখ্যা করি তাহলে ক্লিয়ার হবে। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এখন পর্যন্ত এই নির্বাচনটাকেই আমি মনে করি যে, আমি 2008 সালের নির্বাচনের পরে এইবারের নির্বাচনের কথা বলা হয়, ত্রয়োদশ হলেও মাঝখানে 3টা নির্বাচন আসলে মানে বাতিলযোগ্য বা খারিজ করা উচিত ছিল, এই সরকার করেনি, এটা তাদের একটা ব্যর্থতা। যাই হোক, তো এই ত্রয়োদশ নির্বাচনে আমি দেখেছি যে এর আগে 8 সালের নির্বাচনের যে পরিমাণ রাজনৈতিক বিদ্বেষ প্রকাশ করা হয়েছে এক দল আরেক দলের প্রতি, একটা বাইনারি নির্মাণের ক্ষেত্র কিন্তু ওই সময় একটা তৈরি করা হয়েছিল যে ধর্ম বনাম সেকুলারিজমের একটা বাইনারি, তখনই কিন্তু প্রথম নির্মাণ করা হয় 2008 সালের নির্বাচনটাকে যদি আমরা সামনে রাখি। তাহলে আমরা দেখবো যে এইবারের নির্বাচনে সেই জায়গা থেকে সেই বাইনারি কিন্তু ভাঙেনি। আমাদের ধর্মীয় কোনো চাপ ছিল, আমি একটু ধর্মীয় কোনো চাপ ভোটারদের উপর ছিল না। আমার ব্যাখ্যাটা একটু দিচ্ছি। আমরা এইবারের নির্বাচনে আমরা দেখেছি যে ধর্মের যথেচ্ছ ব্যবহার হয়েছে, এবং যে দলগুলো ধর্মের ব্যবহার করেছে তাদের ধর্মের ব্যবহার করার মানেই হচ্ছে বেহেশতের টিকিট কার্ড দেওয়ার মানেই হচ্ছে জেএনজি তো এটা প্রত্যাখ্যান করছে, এই চেষ্টা করছে, কিন্তু আগের মতো ওইভাবে পারেনি আসলে। আমার কথাটা আমাকে বলতে দেন। হ্যাঁ, এই যে ধর্মের যথেচ্ছ ব্যবহার এখানেও আমরা দেখেছি, সেখানে এগুলো নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এখানে নির্বাচন কমিশনের কাজটা তাহলে কি, যদি এই জায়গাতে তারা ওই রেটরিক গুলো জায়গা থেকে অ্যাকশন না নিতে পারে? তো নির্বাচন কমিশন এখানে তার পঙ্গুত্ব এবারও দেখিয়েছে গতবারের মতোই, কিন্তু এইবার ওই যে বাইনারিটা, যে ধর্মের নামে বেহেশতের টিকেটের নামে যে বাইনারিটা এখানে নতুন করে একটা দল নিয়ে এসেছিল, হাসিনার বাইনারির অপোজিটে আরেকটা বাইনারি যারা নিয়ে এসেছিল, তারা এবার আমার মনে হয়, আমি ভূত ফেরত যেই যারা ভোট দিয়েছেন, এই ভোটারদের যতটুকু আমি বুঝতে পেরেছি ভোটারদের মনোভাব থেকে, যে তারা এই বাইনারিটা যেইভাবে তারা উপস্থাপন করা হয়েছিল যে এইবারও তারা এই ধর্মের বাইনারিটা খেলবে, একটা দল এভাবে উপস্থাপন করা হয়েছিল, একটা দল বারবার ধর্মের নামে ভোট চেয়েছে। এই নির্বাচন কমিশন যদিও তার পঙ্গুত্ব দেখিয়েছে, তারপরও আমি বলবো যে এই যে ভোটাররা কিন্তু ব্যাপক পরিমাণে এটাতে অংশগ্রহণ করে, স্বাধীনভাবে অংশগ্রহণ করেছে, এবং এই যে বাইনারিটার বিপরীতেই তারা হয়তো ভোট দিয়েছে, যতটুকু আমি ইনশাআল্লাহ আমরা রেজাল্ট দেখলে বুঝতে পারবো, বাট আমরা কোনো চাপে ভোট দেইনি, এটা সত্য। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে রাষ্ট্র ব্যবস্থার ব্যবহারটার বিষয় আছে।
যদি আপনি বাংলাদেশ রাষ্ট্রের গঠনের জায়গা থেকে দেখেন যে ওই বিগত সংবিধানে কিন্তু যে সংবিধানটাকে আমরা বাদ দিয়ে নতুন সংবিধান আমরা বা নতুন একটা গঠনতন্ত্র আমরা আমাদের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জায়গাতে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। কিন্তু এখানে কিছু সংস্কারের যে জায়গা এখানে উপস্থাপন হয়েছিল, যেটা হ্যাঁ ভোটের মধ্য দিয়ে কার্যকর হতে পারে, সেই হ্যাঁ ভোটের আমরা কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের অংশগ্রহণ দেখেছি। মানুষ সরাসরি হ্যাঁ ভোটকে সাপোর্ট জানিয়েছে ব্যাপক পরিসরে। তো ওই কিছু সংস্কার এখানে হয়তো হবে আমি মনে করি, কিন্তু ওই যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেই সংকটের জায়গাটা আমাদের আছে, যে উইনার টেকস অল, হ্যাঁ, মানে যে বিজয়ী হয় সে সবটা পেয়ে যায়। এইটার পুরো ব্যবস্থাপনার মধ্যে যে বিজয়ী দলের হাতে, বিজয়ীদের কাছে সব ক্ষমতা চলে আসে, এইটা কিছুটা সংস্কার হলেও পুরোপুরি এই যে এটা আমরা ভাঙতে পারিনি। কারণ ওই সংবিধানটা আসলে নতুন করে যে পুনর্লিখন বা নতুন করে গঠনের যে বিষয়টা ছিল, সেইটা গণঅভ্যুত্থানের পরেও আমরা আসলে ওই দিকে যেতে পারিনি। এটা সংকটের জায়গা, এটা রাষ্ট্র কাঠামোর সংকটের জায়গা। রাজনৈতিক সংস্কৃতির জায়গাতে ওই যে বাইনারিটা এখনো ভাঙেনি। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধর্ম বনাম ধর্মের মানে একটা আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জন এরকম ভাবে কেউ ধর্মের নাম নিয়ে অন্য কাউকে হত্যা করার ঘোষণাও দিচ্ছিল। তো এই জিনিসগুলো কিন্তু এই সরকার বলেন বা প্রশাসন বলেন বা নির্বাচন কমিশন বলেন সেভাবে শক্ত হাতে তারা হ্যান্ডেল করতে পারেনি। কিন্তু তারপরে আমি বলবো যে ভোটাররা আমার মনে হয় এই বাইনারিটার বাইরে এসে ভোট দিতে পেরেছেন, এবং সেটা আসলে ফলাফলে আসলে আমরা মনে হয় দেখতে পাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা